বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ কমছেই না মৃতের সংখ্যা। বাংলাদেশের ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজেন। সাথে আছে সৌমিত্র শুক্ল। দেশে করোনা সংক্রমণ 1.5 লাখ ছাড়িয়েছে। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 4019 জন। এদিন মৃত্যুর সংখ্যাও 1900 ছাড়িয়েছে। নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, নমুনা পরীক্ষার জন্য 200 টাকা ফি জমা দিতে হবে কেন্দ্রে, আর কেউ শনাক্ত হওয়ার 14 দিন পর সুস্থ অনুভব করলে কাজে যোগ দিতে পারবেন। অন্যথায় আরও 14 দিন আইসোলেশনে থাকতে হবে। 18 জন লক্ষাধিক ছাড়ায় করোনায় আক্রান্তের সংখ্যা। তখন 17 দিনে 50,000 ছাড়ালেও এবার মাত্র 14 দিনে ছাড়ালো 50,000। প্রথম সংক্রমণ শনাক্তের পর থেকে এখন পর্যন্ত দেশে নমুনা পরীক্ষা হয়েছে 8,02,697 জনের। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার 19.10%। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, 24 ঘন্টায় নতুন সংক্রমণ শনাক্তের হার প্রায় 22%। এ সময় মৃত্যু হয়েছে 38 জনের। শনাক্ত হয়েছেন 4,019 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 1,53,277 জন এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.10%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন। এ পর্যন্ত 1,926 জন। ব্রিফিংয়ে জানানো হয়, কারো শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিলে 14 দিন আইসোলেশনে থাকতে হবে। এ সময় প্রতিষ্ঠানগুলোতে কাজে যোগদানের ক্ষেত্রে সহনশীল আচরণ করার আহ্বান জানানো হয়। লক্ষণ উপসর্গ মুক্ত হলে, আমি আবার বলছি, লক্ষণ উপসর্গ মুক্ত হলে তিনি আরও 14 দিন কোয়ারেন্টাইন থেকে স্বাভাবিক কাজে ফিরবেন। যারা নিয়োগকারী আছেন বা সংস্থা আছেন, তারা এই বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের কর্মী, কর্মকর্তা, কর্মচারী যারা আছেন তাদেরকে কাজে ফিরতে সহায়তা করবেন। আইডিসিআর এর পরিসংখ্যান মতে বাংলাদেশে 21 থেকে 40 বছর বয়সীদের মধ্যেই সংক্রমণের হার সবচেয়ে বেশি, আর সর্বোচ্চ 71% পুরুষ আক্রান্ত হচ্ছেন কোভিড-19-এ। শাহাদাত হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সরকারি হাসপাতালে করোনা পরীক্ষায় ফি দিতে হলেও ভোগান্তি কমেনি সেবা প্রত্যাশীদের। মুগদা হাসপাতালে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পরীক্ষা করাতে না পারার অভিযোগ আছে। ভুক্তভোগীরা জানিয়েছেন 3 থেকে 4 দিন ঘুরেও সিরিয়াল পাচ্ছেন না তারা। অন্যদিকে বেসরকারি উদ্যোগে করোনা পরীক্ষার স্থানগুলোতে দেখা দিয়েছে কিট সংকট। মুগদা জেনারেল হাসপাতালের সামনে এমন বাকবিতণ্ডা নিত্যদিনের। টেস্টের জন্য ভোর থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না সিরিয়াল, আবার কেউ না দাঁড়িয়েই করিয়ে ফেলতে পারছেন পরীক্ষা। ভোর 4টার সময় এসে সিরিয়াল পাইনি এখনো। কালকের সিরিয়ালটা তারা তৈরি করতেছে, যে কালকের সিরিয়াল এই পর্যন্ত মানে 4-5টা টিকিট দেওয়া হয়েছে। 6টায় আসছি, 6টায় লাইনে এসে দাঁড়াইছি। এখন কালকে সিরিয়াল ডাকতেছে, তাহলে আমরা কি প্রতিদিন চলে যাবো ফিরত? 10-15 জন নিয়ে আর লোক নিচ্ছে না। সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে সরকার করোনা টেস্ট ফিস নির্ধারণ করে দিয়েছে, কিন্তু তাতে সেবার মান বাড়েনি। সকালে 90 জনের মধ্যে আমার সিরিয়াল 74 নাম্বার, আমি সিরিয়ালে দাঁড়ায় ছিলাম। 74-এর ভিতরে 50 জন ফ্রিতে নিছে, তাহলে বাকি 40 জনের মধ্যে কি আমি থাকি না? এগুলো আমরা কর্তৃপক্ষ কেউ দেখে না। লোক নেওয়ার কথা 90 নাম্বার পর্যন্ত, কিন্তু 67 নাম্বারে আমরা সিরিয়াল দিয়ে ভিতরে ঢুকতে পারতেছি না। আমি গত 28শে জুন আমার করোনা ভাইরাস কোভিড-19-এর টেস্ট করাইছি, কিন্তু আজ পর্যন্ত রেজাল্ট পাইনি। সবচেয়ে বেশি বিপদে আছেন বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীরা। মুল্লুক মিয়া এসছেন কিশোরগঞ্জ থেকে ক্যান্সারের রোগী। তিনি ভর্তি হতে পারছেন না হাসপাতালে শুধুমাত্র করোনা সার্টিফিকেটের কারণে। এমন চিত্র রাজধানীর প্রায় প্রতিটা হাসপাতালের সামনে। ক্যান্সার আক্রান্ত 90 বছর বয়সী এই বৃদ্ধের মতোই অনেকেই পড়েছেন চরম বেকায়দায়। 5 দিন ধরে আইছি, রোববার আয়া এই ব্যবস্থা করে গেছি। পরে রিহের দিবার কথা হয়েছিল মঙ্গলবারও দিছে না, বুধবারে আইছি, বুধবারও দিছে না। ভোগান্তি ও অনিয়মের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেবে তারা। এরকম যদি ভোগান্তিকে পেয়ে থাকে, আমাদের অভিযোগ সেন্টার আছে, সেখানে 4টা হটলাইন নাম্বার আছে। যদি কোনো কেউ মনে করেন যে তাদের ভোগান্তি হচ্ছে, অবশ্যই তারা সরাসরি কল করবেন। বেসরকারি পরীক্ষা কেন্দ্রের অনেকগুলোতে দেখা দিয়েছে কিট সংকট। মুগদা হাসপাতালের পাশে জাতীয় নার্সিং গবেষণা প্রতিষ্ঠানে গড়ে প্রতিদিন 150 জনের নমুনা পরীক্ষা করত একটি বেসরকারি সংস্থা, কিন্তু কিট সংকটে তা নেমে এসেছে 50 জনে। আমাদের এখন বর্তমানে আপাতত 50টা স্যাম্পল কালেকশন হচ্ছে। এটা কিটের স্বল্পতার কারণে, পরবর্তীতে আমরা এটা বাড়িয়ে দিব আবার।
হঠাৎ করে টেস্টের পরিমাণ কমে যাওয়ায় অনেকে দূর দূরান্ত থেকে এসে ফিরে যাচ্ছেন। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকার বাইরের চিত্র খুব একটা ভিন্ন নয়। চট্টগ্রাম ও রাজশাহীতে বিভিন্ন উপসর্গ নিয়ে যাওয়া নিম্ন আয়ের রোগীরা বলছেন খরচ জোগাতে বিপাকে পড়তে হচ্ছে তাদের। আর মধ্যবিত্তদের অভিযোগ, টাকা দিয়েও টোকেন মিলছে না, চলছে সিরিয়াল বাণিজ্য। তার উপর কোনো কোনো ক্ষেত্রে রিপোর্ট পেতে লাগছে 10 থেকে 12 দিন। দেরিতে রিপোর্ট হাতে আসায় অনেকে এই সময়ের মধ্যে বেশি অসুস্থ হয়ে পড়ছেন। কেউ আবার রিপোর্ট পাওয়ার আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন। যাদের তো সামর্থ্য নেই তাদের জন্য তো ভালো না, এটা 200 টাকা, এটা 200 টাকা দিতে অনেক কষ্ট হয়ে গেছে। এই থেকে আর 200 টাকা খরচা আছে। যাদের ঘরে ধরেন 5-6 জন সদস্য আছে, হয়তো সেই রিক্সা চালায় বা অন্য কাজ করে নিন, তাদের জন্য তো অনেক কষ্ট হবে। উপসর্গ বুঝতে পারছে যে আমার করোনা হতে পারে। এই মুহূর্তে তিনি আগে হলো টাকার সংগ্রহের জন্য তিনি চেষ্টা করবেন, টাকার সংকলনের জন্য চেষ্টা করবেন। এটা করতে তার দেরি হয়ে যেতে পারে। করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পাবনার জেলা প্রশাসক কবির মাহমুদ। জনাব কবির মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। শুরুতেই করোনার পরিস্থিতি পাবনায়, আপনার জেলায় করোনা পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। আপনাকে ধন্যবাদ। এ পর্যন্ত পাবনাতে আমাদের মোট আক্রান্তের সংখ্যা 447 জন। আমরা এ পর্যন্ত 6000 স্যাম্পল সংগ্রহ করে 4500-এর মতো রিপোর্ট পেয়েছি, তাতে সংক্রমণের সংখ্যা। কিন্তু পাবনাতে এই পর্যন্ত আমাদের 2 জন মৃত্যুবরণ করেছে অফিসিয়ালি একেবারে করোনা পজিটিভ আক্রান্ত হওয়ার পরে। আর বাকি যে পেশেন্ট আছে 400, মোস্টলি বেশিরভাগই উপসর্গহীন এবং তারা আপাতত সুস্থই আছেন। আমাদের এখন হসপিটালাইজড আছেন 12 জন। এই 12 জনের মৃদু উপসর্গ, খুব সিভিয়ার কেস বা ক্রিটিক্যাল কোনো পেশেন্ট নেই। তো আমাদের যে গত 3 মাসের পাবনাতে যে অভিজ্ঞতা, তাতে আমরা দেখতে পাচ্ছি যে পাবনাতে যারা কোভিড-19 পজিটিভ হচ্ছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোনো উপসর্গবিহীন পেশেন্টের সংখ্যাই বেশি। এবং এই বেশিরভাগ পেশেন্ট, আমাদের সংক্রমণটা শুরু হয়েছিল এপ্রিলের দিকে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে যারা আসছিলেন। এখনো মোটামুটিভাবে আমাদের কন্ট্যাক্ট ট্রেসিং করা যাচ্ছে যে কে কিভাবে সংক্রমিত হচ্ছেন। আপনার বাস্তবতাটা হচ্ছে যে আমাদের মোস্ট পেশেন্টরা উপসর্গবিহীন এবং তাদের অবস্থা ক্রিটিক্যাল নয়। আপনি বলছেন যে কন্ট্যাক্ট ট্রেসিং করা যাচ্ছে, এখনো কে কিভাবে আক্রান্ত হয়েছেন বা গতিপথ আপনারা নির্ধারণ করতে পারছেন বা বুঝতে পারছেন অন্তত গতিবিধি। কিন্তু পাবনায় 1 সপ্তাহেরও বেশি সময় ধরে নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে। এর কারণ কি, আর এই সমস্যার সমাধানে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখন পর্যন্ত? এটি আসলে শতভাগ সত্য না। আপনি যে যেভাবে বলা হচ্ছে যে নমুনা, আমি ঠিক আপনাদের সঙ্গে এই ইন্টারভিউতে বসার আগে আমি সিভিল সার্জন মহোদয়ের সঙ্গে কথা বলেছি। যেটি বিষয় হচ্ছে যে আমাদের পাবনাতে কোনো RT-PCR ল্যাব নেই এবং এই কারণে আমাদের রিপোর্ট পেতে দীর্ঘসূত্রিতা আছে, কোথাও 10-12 দিনও লেগে যাচ্ছে। আমাদের এখানকার করোনা পেশেন্টদের বা সাসপেক্টদের, অথবা আমরা 2 ধরন এখন রিসেন্টলি একটা পরিবর্তন করে আমরা কন্ট্যাক্ট ট্রেসিং করে অথবা যাদের উপসর্গ আছে তাদেরকে টেস্ট করাচ্ছি। আমাদের এই টেস্টগুলো স্যাম্পল কালেকশন করছি, এই স্যাম্পলগুলো পাঠানো হয় রাজশাহীতে। আপনি জানেন যে রাজশাহী মেডিকেল কলেজেরও সামর্থ্যের সীমাবদ্ধতা আছে। তাদের 94 যদি 1 শিফট হয়, 2 শিফটে 186 এর বেশি করা সম্ভব হয় না। এই কারণে একটা বড় ধরনের জট আমাদের তৈরি হয়েছে। সেই জট সমাধানের জন্য ইতিমধ্যে আমরা গতকাল পরশু সিভিল সার্জন মহোদয় আমাকে যেটা জানিয়েছেন যে প্রায় 1400 স্যাম্পল আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন সেখানে পাঠানো হয়েছে। সুতরাং আমাদের যে স্যাম্পল কালেকশন এবং টেস্ট বন্ধ আছে এটি ঠিক না, কিন্তু আমাদের একটা জ্যাম জটের তৈরি হয়েছে বুঝতে পারছি, যে কারণে সার্বিকভাবে এই যে করোনা উপস্থিতি কারোর মধ্যে রয়েছে সেটি শনাক্ত করতে আপনাদেরকে বেগই পেতে হচ্ছে। সংক্রমণ তো উদ্বেগজনক হারে বাড়ছে দেশে। মানুষ কতটা স্বাস্থ্যবিধি মেনে চলছে এবং আপনারা কি ধরনের উদ্যোগ নিয়েছেন স্বাস্থ্যবিধি মানাতে এবং একই সঙ্গে এই করোনা পরিস্থিতিতে উদ্ভূত অন্যান্য যেসব জটিলতা, অন্যান্য যেসব সমস্যা রয়েছে সেগুলোকে সামাল দিতে? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যেটা বলছি যে আমাদের সংক্রমণের হার যদি বলেন, আমাদের গত 14 দিনেই 447 জনের মধ্যে আমাদের গত 14 দিনের পেশেন্টের সংখ্যা 198 জন। ইনফ্যাক্ট বেসিক্যালি আমরা
ঠিক রোজার ঈদের আগে আমাদের পেশেন্ট সংখ্যা ছিল 30-এর কম। ঠিক গত এক মাসেই মূল সংক্রমণটা হয়েছে। এর বাইরে যেটি হচ্ছে যে গত 4 মাসে আমরা মার্চ থেকে এই সংক্রমণ প্রতিরোধ এবং করোনা ভাইরাস সংক্রান্ত বহুমাত্রিক জটিলতা মোকাবেলা করছি। জনগণকে সচেতন করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, পুলিশ এবং স্বাস্থ্যকর্মী, অন্যান্য যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছেন, তাদের প্রচেষ্টা আমরা ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এটি একটি আসলে বহুমাত্রিক সমস্যা। এই ধরনের সংকট আমরা কখনোই এর আগে মুখোমুখি হইনি। ধরুন যে মানুষকে মাস্ক ব্যবহার করতে, এই মুহূর্তে যেটি সবচেয়ে বড় ক্যাম্পেইন যে মানুষকে মাস্ক পরতে হবে, আমাদের যেহেতু জীবনের সঙ্গে সঙ্গে জীবিকাও রক্ষা করতে হবে, মাস্ক ব্যবহার করতে গিয়ে আমাদের যেটা অভিজ্ঞতা হয়েছে মানুষের মধ্যে, এই যে ধরুন আপনারা গণমাধ্যমগুলো আছেন, আপনারা 24 ঘন্টায় মানুষকে সচেতন করছেন। আমরা আইন প্রয়োগের সঙ্গে সঙ্গে স্থানীয় সরকারগুলোর সহায়তায় মাইকিং করছি, লিফলেট বিতরণ করছি, সেটা দীর্ঘমেয়াদী প্রায় 4 মাস ধরে একই কাজ আমরা করে যাচ্ছি। কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে মানুষের মধ্যে সচেতনতার অভাব আছে। মানুষ কোনো একটা অজ্ঞাত কারণে মনে করছে যে তিনি সুস্থ থাকবেন আর বাকি সবাই সম্ভবত ইনফেক্টেড হবে। এরকম মানুষের সচেতনতার বাইরে আসলে এটি করা খুব কঠিন। আমাদের মানুষকে আমরা সচেতনের কাজটাই করে যাচ্ছি, ক্রমাগত সকলকে সঙ্গে নিয়ে করে যাচ্ছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ জনাব কবির মাহমুদ আমাদেরকে সময় দেওয়ার জন্য করোনা আপডেটে। করোনা নিয়ন্ত্রণের প্রথম সুযোগ এরই মধ্যে হারিয়েছে বাংলাদেশ। এই অবস্থায় সংক্রমণ যখন ঊর্ধ্বমুখী, তখন বিস্তার ঠেকাতে সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সুযোগ এখনও আছে। পকেট লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন, টেস্ট বৃদ্ধি আর স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার উপর জোর দিচ্ছেন তারা। আলমগীর স্বপনের রিপোর্ট। করোনার বিস্তৃতি ঠেকাতে রাজধানী ঢাকায় রেড জোন হিসেবে প্রথম লকডাউন করা হয়েছিল পূর্ব রাজাবাজারে। 21 দিন পর আবারও চেনা পরিবেশ। এতদিনের ঘরবন্দি মানুষ যেমন বের হচ্ছেন, তেমনি বাইরে থেকেও ঢুকছেন অনেকেই। মানুষের চলাচলটা আর কি বেশি, গাড়িটা আর কি বেশি আসছে, মানুষ ভাড়াটিয়া চেঞ্জ করতেছে। অন্ত বাইরে হলাম, আজকে বাইরে হলাম, বাইরে গেলাম, আজকে দুটো এলাম। লকডাউনে পূর্ব রাজাবাজারে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে, কিন্তু এই এলাকায় আবারও করোনা ছড়াবে না, এর নিশ্চয়তা কি? ওখানে এখন সংক্রমণের ঝুঁকিটা কমে গেছে। এখন জনগণ যদি স্বাস্থ্যবিধি মেনে চলে, সে যদি একটু সচেতন থাকে, তাহলে কিন্তু ছড়ানোর ঝুঁকিটা কিন্তু কমবে আর কি। আপনি রাজাবাজার লকডাউন করলে ওই খোলা থাকলো, ওয়ারি করলে মিরপুর খোলা থাকলো, এতে করে আসল কাজের কাজটি হবে না। আমরা যে পদ্ধতিতে আগাচ্ছি সেখানে হয়তো একটু স্ট্র্যাটেজিক ভুল আছে। গত এক সপ্তাহে প্রতিদিনই গড়ে 3.5 থেকে 4 হাজার মানুষের করোনা শনাক্তের তথ্য দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। এই অবস্থায় করোনার বিস্তার নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা অবশ্য এখনই হাল ছাড়তে নারাজ। প্রথম ট্রেনে আমাদের হাতছাড়া হয়ে গেছে, এখন কিন্তু আমাদের হাতে আর কোনো ট্রেন মিস করার কোনো ধরনের সুযোগ নেই। আমাদেরকে প্রতিটা সেকেন্ড কাজে লাগাতে হবে। সিমটম দেখে আমাদেরকে সাসপেক্ট করতে হবে, সাসপেক্ট দেখে আমাদেরকে আইসোলেট করে ফেলতে হবে। মাস্ক পরবো, আমি সবার সমাবেশ এড়িয়ে চলবো, ভিড়ের মধ্যে যাব না। খালি লকডাউন কাগজে কলমে যেন না হয়, এটা কঠোরভাবে যেন লকডাউনটা আসলে মানা হয় বা জনগণকে মানতে বাধ্য করা হয়। সংক্রমণের ধরন অনুযায়ী জুলাইয়ে আক্রান্তর দিক থেকে কঠিন অবস্থায় থাকবে বাংলাদেশ। এরপর কমতে পারে বলে ধারণা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। একটা বিরতিতে যাচ্ছি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। জ্বর শ্বাসকষ্টে মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের প্রফেসর এমিরেটাস ডক্টর ফখরুল ইসলাম। সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। দুপুরে সেখানে মারা যান 85 বছর বয়সী এই অধ্যাপক। এদিকে একই উপসর্গ নিয়ে চারঘাট উপজেলার রাজপুর গ্রামের 60 বছর বয়সী রামপদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বিকেলে জ্বর শ্বাসকষ্টজনিত সমস্যায় পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন। রাতেই মারা যান তিনি। চিকিৎসকরা জানিয়েছেন মৃতদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন তৈরি হচ্ছে বাংলাদেশে এমন দাবি করে গ্লোব বায়োটেকের কর্মকর্তারা বলছেন, এরই মধ্যে প্রাণী দেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে অ্যান্টিবডি মিলেছে। ৬-৭ সপ্তাহ পর পরীক্ষামূলক প্রয়োগের পরিকল্পনা করছেন তারা। বলছেন, সরকারের সহযোগিতা পেলে ৬ মাসের মধ্যেই বহুকাঙ্ক্ষিত এই ভ্যাকসিন মানুষের কাছে পৌঁছানো সম্ভব। উদ্যোগকে স্বাগত জানালেও বিধি মেনে গবেষণা ও ট্রায়াল করার তাগিদ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা অদৃশ্য ভাইরাসে সারা পৃথিবীতে মরছে লাখ লাখ মানুষ। বাংলাদেশেও বেড়েই চলেছে সংক্রমণের ভয়াবহতা। টিকা বা ভ্যাকসিনই যে সংকট থেকে বাঁচার একমাত্র সমাধান তাও নিশ্চিত। ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চলছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, চীন ও ভারতসহ বিভিন্ন দেশে। এবার সেই তালিকায় বাংলাদেশি কোম্পানি গ্লোব বায়োটেক। 10 জুন ল্যাবরেটরিতে 3টি খরগোশের দেহে ভ্যাকসিন প্রয়োগ করে তারা। পরবর্তীতে 21 ও 28 জুন আরও 2 দফা প্রয়োগ করে মিলেছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি টাইটার আমরা পেয়েছি, এই মুহূর্তে আমরা সেটা আসলে ডিসক্লোজ করতে চাচ্ছি না। একটা প্রিলিমিনারি ট্রায়াল আমরা করেছি, যেটা ফুল রেগুলেশন মেনটেন করে আমাদের একটা রেগুলেটেড অ্যানিম্যাল ট্রায়াল লাগবে। সেই ট্রায়ালের পরে অবশ্যই আমরা এই ডাটা পাবলিকেশন করব এবং পেটেন্ট করব। তারপর বিএমআরসির অনুমোদন নিয়ে মানবদেহে অন্তত 3 দফা করতে হবে পরীক্ষামূলক প্রয়োগ। সেটা সফল হলে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন ও তৃতীয় পক্ষ বা সিআরও পরীক্ষা। 6 থেকে 8 সপ্তাহ লাগবে আমাদের একটা রেগুলেটেড ট্রায়াল করে বিএমআরসিতে এথিক্যাল অ্যাপ্রুভালের জন্য দিতে। এখন এটা ডিপেন্ড করতেছে বিএমআরসি আমাকে কতদিনে অ্যাপ্রুভাল দিবে। সেটা অ্যাপ্রুভাল দিলে থার্ড পার্টি একটা সিআরও সেই ট্রায়ালটা করবে। এরপরে আসতেছে আমাদের ডিজিডিএ মার্কেট অথরাইজেশন আমাদেরকে কত দ্রুত দিবে। তো এই এতগুলো প্যারামিটার কিন্তু আমাদের কন্ট্রোলে নাই। তাহলে এখনই এটাকে কেন আবিষ্কার বলছে বায়োটেক? যুক্তরাষ্ট্রের মডার্নার কথা জানেন, আপনারা যুক্তরাজ্যের ডক্টর সারা গিলবার্টের কথা জানেন, আপনারা চায়নার সিনোভ্যাকের কথা জানেন, কানসিনোর কথা জানেন, ইনোভায়ার কথা জানেন। তারা ডিফারেন্ট ফেজ অফ ক্লিনিক্যাল ট্রায়ালে আছে, বাট দে হ্যাভ অল ডিক্লেয়ার্ড দ্যাট দে হ্যাভ ডিসকভার্ড দ্য ভ্যাকসিন এগেইনস্ট কোভিড-19। সো ওয়াই উই ক্যানট? উদ্যোক্তাদের আশা, সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার, তবে প্রোটোকল মেনে কাজ করার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। মানুষের বডিতে ফুস করার উপযোগী করতে হলে আমাকে আরও 6 থেকে 7 মাস কাজ করতে হবে। এই ভ্যাকসিনের ব্যাপারটা আমার মনে হয় সরকার নিজে ট্যাকেল করতে পারে, কারণ এটা শুধু স্বার্থ শুধু গ্লোবাল না, এটা আমাদের বাংলাদেশের জনগণের। সাধুবাদ জানাচ্ছে তাদের উদ্যোগটাকে। যদি অফিসিয়াল মেসেজ আসে, অনুমোদনের একটা প্রক্রিয়া আছে, পদ্ধতিগতভাবে আমাদের যে প্রক্রিয়া সেটার মাধ্যমে যাওয়ার পরে তারপর ওনাদের বিষয়টা সেটা কি করা হবে সেটা সরকার দেখবে। ভ্যাকসিন ছাড়াও কিট নিয়ে কাজ করছে বাংলাদেশি এই কোম্পানিটি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। যেসব এলাকায় বেশি করোনা আক্রান্ত রোগী পাওয়া যাবে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সেসব এলাকা পর্যায়ক্রমে লকডাউন করা হবে। আবারও এই কথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সকালে আধুনিক খাদ্য পরীক্ষাগারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা জানান। বলেন, জোনভিত্তিক লকডাউনে কিছু সফলতা মিলেছে। একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটির মেয়র জানান, সরকারি খাদ্য নিয়ন্ত্রণ সংস্থার সাথে যৌথভাবে কাজ করবে নতুন এই পরীক্ষাগারটি। আমরা পর্যায়ক্রমিকভাবে অন্যান্য এলাকাগুলোকে যেখানে যেখানে আছে সেখানে সেখানে করার জন্য আমরা রেগুলার কাজ করছি, এবং যাতে নাকি হেলথ মিনিস্ট্রি থেকে আমাদেরকে যে তথ্যটা দিবে সেটা হবে। খাদ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, আমরা সেই কর্তৃপক্ষের সাথে মান নির্ণয়পূর্বক আমরা বিষয়গুলোকে সমন্বয় করে আমরা একসাথে কাজ করব, এবং এর মাধ্যমে ঢাকাবাসী তার প্রত্যাশিত সুফল তারা ঢাকাবাসী পাবে। দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আবার একটা বিরতিতে যাচ্ছি, একটু পরেই ফিরে আসছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। করোনা ভাইরাস নাকি গরিব মানুষকে ধরে না, দেশের খেটে খাওয়া অনেক মানুষের মুখে মুখে ঘুরছে এমন কথা। অজ পাড়াগ্রাম থেকে খোদ রাজধানীতে কেন সবার মুখে এমন আত্মবিশ্বাসের বাণী? বাস্তবতা আসলে ভিন্ন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, কোনো ভাইরাসই ধনী গরিব চেনে না। মনিরুল ইসলামের রিপোর্ট। করোনা বেশিরভাগ হইতেছে ভাই কোটিপতিদের, যারা টাকা পয়সার অভাব নাই হাতেরই হইতেছে। গরিব মানুষের কয়জনের হইতেছে? গরিব মানুষের তো দেখি কমই হয়, বড় লোকেরই বেশি হয় দেখি। কি রাজধানী কি গ্রামগঞ্জ, সবখানে এখন এই আলাপ। গরিবদের করোনা হয় না? যারা বড় মানুষ এরা তো 5 তলা 7 তলা আমার ধার দিয়ে হাঁটে না, দূরে থাকে। আর আমরা আপনার গায়ের লগে ভাজিয়া ডলা খাই, গসা খাই,
রোগ আলার লগেও খাই বের রোগ আলার লগে খাই মানে আল্লাহ তো আমাকে ভালোই রাখছে। রিক্সা চালাইতে আমাকে গায়ে একটু শক্তি বেশি আছে, এই কারণে ভাইরাস আমাকে দূরে সরে যায়। ভাইরাসকে আর বড় লোক আর গরিব চিনে? এই ভাইরাসটাই বড় লোকের হইতাছে রে ভাই। কোত্থেকে পাইছেন এটা? এইটাই তো খবরের, এইটাই তো মনে করেন লোকজন সবাই কইতাছে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত 1.5 লাখের মতো, প্রাণহানি প্রায় 1900। এর মধ্যে কতজন সচ্ছল বা অসচ্ছল তার কোনো পরিসংখ্যান নেই। টাকা খরচ করেও চিকিৎসা পেতে হিমশিম খাচ্ছেন বিত্তবানরা। তাই খেটে খাওয়াদের ভালো চিকিৎসা অনেকটাই দুরাশা। পাশাপাশি স্বাস্থ্যবিধি মানা বা ভালো খাবার জোগাড়ও সহজ ধনীদের জন্য। অন্যদিকে নানামুখী সংকটে গেড়াকলে নিম্ন আয়ের মানুষ। কাম কাজ হয় না, খাইতে খাইতে ঘর ভাড়া দিতে হয়, ঘর ভাড়া ছাড়ে না। রোদে বেশি পুরি হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমাকে মুখের দিকে তাকাইছে। তারপরও রোগ বা মৃত্যু ভয় আছে সবার মধ্যে। যে যেভাবে পারছেন চেষ্টা করছেন সাবধান থাকার। আল্লাহ কারে দেয় এটা বলা যায় না, বড় লোক আর গরিব নাই। আমরা ভালো আছি, সতর্ক চলতেছি, আমাদের কোনো সমস্যা নাই। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যারা কায়িক পরিশ্রম বেশি করেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন। তাদের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইনেট ইমিউনিটি বেশি। তবে এ নিয়ে আত্মতুষ্টিতে থাকার কোনো যুক্তি নেই। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। একটা কথা সত্যি, করোনা দুর্যোগ সমাজের নানা অসঙ্গতি, বৈষম্য দেখিয়ে দিয়েছে চোখে আঙ্গুল দিয়ে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে স্থায়ী নিয়োগের আবেদন জানিয়েছেন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজে নিয়োজিত মেডিকেল টেকনোলজিস্টরা। সকালে এই দাবিতে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সামনে মানববন্ধন করেন তারা। বলেন, যখন সব স্তরের স্বাস্থ্যকর্মীরা সেবা দানে অনীহা প্রকাশ করছিল, তখনও জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের নমুনা সংগ্রহ করেছেন তারা। ছিলেন জনগণ আর সরকারের পাশে। অথচ নিয়োগ দেওয়া হয়েছে মাত্র 145 জন টেকনোলজিস্টকে। একই সাথে একই প্রতিষ্ঠানে থেকেও যারা নিয়োগ বঞ্চিত হয়েছেন তাদের শিগগিরই স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয় মানববন্ধন কর্মসূচিতে। যারা এই কোভিড যুদ্ধে কোনো কিছু চিন্তা না করে কাজ করে গেছি, শুরু থেকে কাজ করেছি, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আমাদেরকে রাষ্ট্র সম্মান দেওয়া হোক। সারা বাংলাদেশে প্রায় 300 জন মেডিকেল টেকনোলজিস্ট আছে। বিভিন্ন সরকারি হসপিটাল, বিভিন্ন প্রতিষ্ঠানে কোভিড নিয়ে কাজ করেছে শুরু থেকে। এপ্রিল মাস থেকে তারা কাজ করতেছে, কিন্তু সময় মতো লিস্ট স্বাস্থ্য দপ্তর না পাঠানোর কারণে আমরা আজকে বঞ্চিত। জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আবেদন থাকবে, আমরা যারা ফ্রন্টলাইনের যুদ্ধে, আমরা যারা স্বেচ্ছাসেবক হিসাবে আছি, তাদেরকে যেন নির্বাহী আদেশের ভিত্তিতে আমাদেরকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করে। করোনা পরিস্থিতিতে ভালো নেই আইনজীবীরা। বিশেষ করে এই পেশার জুনিয়র ও শিক্ষানবিশরা আছেন চরম আর্থিক দুরবস্থায়। সীমিতভাবে ভার্চুয়াল কোর্ট চললেও প্রায় 4 মাস বেকার অনেকে। নেই আর্থিক প্রণোদনার ব্যবস্থা। অনেকে ছেড়েছেন রাজধানী। একটাই দাবি, দ্রুত খুলে দেয়া হোক আদালত। খান শান্তর ছবিতে ইব্রাহিম খলিলের রিপোর্ট। নিম্ন আদালতের একজন জুনিয়র আইনজীবী মাসুদ রানা। করোনায় আদালত বন্ধ হয়ে ভার্চুয়াল কোর্ট চালু হবার পর প্রায় 4 মাস কর্মহীন তিনি। ভার্চুয়াল কোর্টে কেবল জরুরি জামিন ও রিমান্ড শুনানি হয় সীমিত সংখ্যক। ঢাকা কোর্টে আইনজীবী 25,000-এর ঊর্ধ্বে। প্র্যাকটিস না থাকায় মাসুদের মতো কর্মহীন অনেক জুনিয়র ও শিক্ষানবিশ ঋণের জন্য আবেদন করেছেন, কিন্তু ঢাকা বার থেকে পাওয়া যাবে নামকাওয়াস্তে 10,000 টাকা। বিগত 4 মাস যাবৎ আমরা বেকার অবস্থায়, আইনজীবীরা আমরা যারা জুনিয়র আছি তারা বেকার অবস্থায় রয়েছি। জুনিয়র আইনজীবী আমরা যারা আছি, আমরা আসলে ভার্চুয়াল কোর্টে আমাদের মামলা নেই। ভার্চুয়াল কোর্ট হলে আমরা আসলে চলতে পারবো না। ঢাকা বার বলছে, ভার্চুয়াল কোর্ট আইনজীবীদের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি করেছে। আইনজীবীদের দুর্দশা কমাতে ইতিমধ্যে আদালত খুলে দেওয়ার জন্য আবেদন করেছেন তারা। অধিকাংশ আইনজীবী তার চেম্বারে আসতে পারছে না, অনেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অবস্থান করছে, অর্থাৎ তার পেশা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চিরচেনা কর্মচঞ্চল হাইকোর্টেরও একই অবস্থা। আইনজীবীরা জানান, অর্থের অভাবে ঢাকা ছেড়েছেন অনেক জুনিয়র আইনজীবী ও কর্মচারীরা। বেতন ভাড়া না দিতে পারায় চেম্বার ছেড়েছেন অনেকে। আমাদের অনেক আইনজীবী জুনিয়র ভাই বোনেরা আপনার অলরেডি ঢাকা ছেড়ে দিয়েছে, তারা গ্রামের বাড়ি চলে গিয়েছে। আমরা আমাদের কথাও যদি বলি, আমরা অনেকেই চেম্বার সামলাতে না পেরে, চেম্বারে খরচ পোষাতে না পারে চেম্বার ছেড়ে দিয়েছি। তারপরে স্টাফ যারা ছিল তাদের সবাইকে আমরা ঢাকার বাইরে গ্রামে পাঠিয়ে দিয়েছি। দুর্দশা লাঘবে বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট সহ সব জেলা বারগুলো এবছরের ফি মওকুফের পাশাপাশি এককালীন ঋণের হার বাড়ানোর আহ্বান জানিয়েছেন। চলতি বছরের সব ধরনের ফি বাংলাদেশ বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট বা জেলা বারগুলো এটি মওকুফ করতে হবে এবং
তাদের যে প্রভিডেন্ট ফান্ড বেনিফিট ফান্ড ওনারা কিন্তু চাঁদা দিয়ে থাকেন, সেখান থেকে একটি অংশ এককালীন সহায়তা হিসাবে সকল আইনজীবীকে দেওয়া উচিত। তবে অধিকাংশ আইনজীবী স্বাস্থ্যবিধি মেনে দ্রুত আদালত খুলে দেওয়ার পক্ষে। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আবারও একটা বিরতি, একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। 24 ঘন্টায় প্রায় 2 লাখ করোনা রোগী শনাক্ত হলো বিশ্বে। প্রাণ গেছে আরও 5,000-এর মতো মানুষের। ফলে মোট প্রাণহানি 5,19,000-এর বেশি। আক্রান্তের সংখ্যাও 1,08,00,000 ছাড়ালো। যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড 51,000-এর বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড-19। দেশটিতে মোট আক্রান্ত 27,80,000-এর মতো। প্রাণহানি 1,31,000-এর কাছাকাছি। এদিকে 24 ঘন্টার হিসাবে 1,000-এর বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে 61,000-এর মতো প্রাণহানি। মেক্সিকোয় আরও 741 জনের মৃত্যুতে মোট প্রাণহানি 28,500 ছাড়ালো। অচিরেই মহামারীর নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন সতর্কবার্তা দিয়ে আবারও পরীক্ষা ও আইসোলেশন বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছে। এদিকে করোনার বিস্তার রোধে যুদ্ধবিধ্বস্ত দেশগুলোয় অস্ত্রবিরতির আহ্বান জানালো জাতিসংঘ। করোনার ভয়াবহতা না কমলেও মধ্যপ্রাচ্যে শিথিল করা হয়েছে কড়াকড়ি। খুলে দেওয়া হয়েছে ধর্মীয় স্থাপনা সহ বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান। ফলে বেড়েছে সংক্রমণ বৃদ্ধির শঙ্কা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে অঞ্চলটিতে আক্রান্ত 10 লাখের বেশি, প্রাণহানি 30,000-এর কাছাকাছি, যার 80% পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলগুলোতে। তাতে প্রকাশ পেয়েছে ডব্লিউএইচওর বিরক্তি। বলছে রেকর্ড সংক্রমণ দেখলেও মানুষের মধ্যে নেই বিন্দুমাত্র সতর্কতা। গেল সপ্তাহে গড়ে প্রতিদিন সংক্রমিত হয়েছে 1,60,000-এর বেশি মানুষ। গত এক মাসে শনাক্ত হয়েছে মোট সংক্রমণের 60%। এখনই ক্লান্ত হলে চলবে না। মহামারী থেকে মুক্তির সর্বোত্তম উপায় হলো সব ধরনের পদ্ধতি গ্রহণ করা। এজন্য পরীক্ষা বৃদ্ধি এবং আইসোলেশনের বিকল্প নেই। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং সুরক্ষার ব্যবস্থাও জরুরি। এদিকে সিরিয়া, ইয়েমেন সহ সংঘাতময় দেশগুলোতে সংক্রমণ রোধে যুদ্ধবিরতির তাগিদ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের। বিশ্বের সব অঞ্চলে এই মুহূর্তে যুদ্ধবিরতি কার্যকর করাটাই সবচেয়ে বড় অর্জন। করোনা মোকাবেলায় সমন্বিত উদ্যোগ ছাড়া সফল হওয়া অসম্ভব। তাই নিরাপত্তা পরিষদের রেজুলেশন বাস্তবায়ন করতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা, কড়াকড়ি প্রত্যাহারের কারণে পর্যটকদের আনাগোনা বাড়লে মহামারীর নতুন মাত্রায় পৌঁছাবে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। করোনা ভাইরাসে একদিনে 438 জনের মৃত্যু হয়েছে ভারতে। মোট প্রাণহানি 18,000-এর মতো। 20,000 নতুন শনাক্তের পর আক্রান্তের সংখ্যা ছাড়ালো 6 লাখ। সংক্রমণে চতুর্থ অবস্থানে থাকা দেশটিতে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। রাজ্যটিতে মোট প্রাণহানি 7,500। একদিনে প্রায় 5,000 মানুষের দেহে শনাক্ত হয়েছে কোভিড-19। তামিলনাড়ুতে একদিনে শনাক্ত প্রায় 4,000। রাজধানী নয়াদিল্লিতে 24 ঘন্টায় শনাক্ত 2,000-এর বেশি। করোনা আপডেটে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডয়েচে ভেলের সাংবাদিক অনুপম দেবকানন্দ। অনুপম, আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। মহামারীর নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্য, এমন শঙ্কার কথা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ ব্যাপারে বিস্তারিত জানতে চাই আপনার কাছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এটি আসলে এক ধরনের আশঙ্কা, কারণ এর আগে যে পরিসংখ্যানগুলো দেখা গেছে বিভিন্ন জায়গায় সেই পরিসংখ্যান বিবেচনা করে এটি বলা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে পরিমাণ সংক্রমণ ঘটেছে বা মৃত্যু থেকে শুরু করে অন্যান্য যে পরিসংখ্যানগুলো আছে সেগুলো কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই যে আশঙ্কা, সেই আশঙ্কাকে এখন সমর্থন করছে না। কিন্তু তারপরও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ধরনের কথা বলছে। তার কারণ হচ্ছে যে অন্যান্য অনেক অঞ্চলের যে মধ্যপ্রাচ্য কিন্তু পুরোপুরি আলাদা। আপনি যদি দেশগুলোকে দেখেন, একেবারে মরক্কো থেকে শুরু করে আফগানিস্তান, পাকিস্তান পর্যন্ত যে দেশগুলো রয়েছে, প্রায় 22টি দেশ, এর সবগুলোতেই কিন্তু এক একটির এক এক ধরনের চরিত্র আছে। কোথাও নিজেদের মধ্যে গৃহযুদ্ধ চলছে, যেমন ইয়েমেনে, কোথাও একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সীমান্ত বন্ধ এবং সব ধরনের অর্থনৈতিক যোগাযোগ বন্ধ, সব ধরনের যোগাযোগ বন্ধ। ইসরায়েল যেমন মধ্যপ্রাচ্যে একটি বড় জায়গা দখল করে আছে, যেখানে অন্যান্য দেশের সঙ্গে তাদের সম্পর্ক ভালো না। লিবিয়ায় যেরকম এক এক অঞ্চলে এক এক সরকার এক এক অঞ্চল চালাচ্ছে, এক এক অঞ্চলের দায়িত্বে রয়েছে। আবার প্যালেস্টাইনের দুটি অংশ দুই জায়গায় রয়েছে এবং সেখানে আসলে সব সময়
ত্রাণ পৌঁছে দেওয়া বা জরুরি কোনো কিছু পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। তো এই বিষয়গুলো মাথায় রেখে আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে যেহেতু একটি ধর্মীয় হাব এই জায়গায়, বিভিন্ন জায়গা থেকে, যেমন সৌদি আরবে মক্কা এবার হজ সীমিত আকারে পালন করা হচ্ছে, কিন্তু আরো বিভিন্ন ধর্মীয় স্থাপনা রয়েছে যেগুলো খুলে দেওয়া হচ্ছে। পর্যটনের একটি বিষয় রয়েছে, সেগুলোও খুলে দেওয়া হচ্ছে। যেমন মিশরে আমরা যদি ধরি, পিরামিডের সাথে যে সম্পৃক্ত যে পর্যটন স্থানগুলো সেগুলো খুলে দেওয়া হচ্ছে। সুতরাং সবকিছু বিবেচনা করে যে সহিংসতা রয়েছে এবং পারস্পরিক সমঝোতা নেই, তার উপর আবার লকডাউন খুলে দেওয়া হচ্ছে। ফলে সংক্রমণ আগে যে এই তুলনায় বাড়ছিল, এখন সেটা অনেক দ্রুত আকারে বাড়তে পারে এবং বাড়লে সেটিকে সামাল দেওয়া অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে পড়বে। সেই সংখ্যায় প্রতিধ্বনিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের কণ্ঠে। ভারতে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি, নতুন করে একদিনে 438 জনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনার এমন প্রকোপ আঞ্চলিকভাবে কতটা ঝুঁকিপূর্ণ বলে মনে করেন? এই বিষয়ে আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক আগে থেকেই কথা বলে আসছে, তবে তারা মনে করছেন যে এই অঞ্চলটি আসলে অনেক বেশি ঘনবসতিপূর্ণ। আপনি যদি ভারতের কথা চিন্তা করেন, যদি বাংলাদেশের কথা চিন্তা করেন, পাকিস্তানের কথা চিন্তা করেন, বিশেষ করে সার্কের যে 8টি দেশ আছে, এই 8টি দেশের মধ্যে প্রায় সবগুলোই কিন্তু খুব ঘনবসতিপূর্ণ। এবং সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র আক্রান্তের সংখ্যা বিবেচনা করলে হয়তো আমরা দেখবো যে বাংলাদেশ শীর্ষ 20-এর মধ্যে, ভারত হয়তো শীর্ষ 10-এর মধ্যে। কিন্তু আমরা যদি এই জনসংখ্যার পরিমাণ চিন্তা করি, যেমন জার্মানির আয়তন বাংলাদেশের প্রায় 2.5 গুণেরও বেশি, কিন্তু জার্মানির জনসংখ্যা হচ্ছে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ। সুতরাং সেই ক্ষেত্রে জার্মানিতে যে পরিমাণ মৃত্যু ঘটেছে, যে পরিমাণ আক্রান্ত হয়েছেন, সেই তুলনায় বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত অনেক ভালো আছে। ভারতও কিন্তু অনেক ভালো আছে, কারণ এখানে লকডাউন দিয়ে মানুষজনকে বাসায় রেখে সামাজিক দূরত্ব বজায় রেখে তারা যা করতে পেরেছেন, বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য যে দেশগুলো রয়েছে সেগুলোতে লকডাউন ঠিকমতো কার্যকর করা যায়নি। এমনিতেই ঘনত্ব অনেক বেশি, কিন্তু তারপরও কিন্তু সেই তুলনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার যারা গবেষক আছে তারা বলছেন যে এখন পর্যন্ত মডারেট একটি অবস্থায় আছে, এখনো চূড়ান্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় যায়নি। কিন্তু সতর্কতা তো সব জায়গার জন্যই থাকে, দক্ষিণ এশিয়ার জন্যও আছে তাদের। আচ্ছা, আপনাকে ধন্যবাদ অনুপম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অনুপম দেব কানুনগো, ডয়চে ভেলের সাংবাদিক। তিনি করোনা ভাইরাস চলাকালে লকডাউন নীতিমালা লঙ্ঘনের অভিযোগে পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক। বৃহস্পতিবার তার ইস্তফা গ্রহণ করেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী জানান, মহামারী মোকাবেলায় গৃহীত সরকারি পদক্ষেপের সাথে ছিল তার মতবিরোধ, কারণ লকডাউন চলাকালে সপরিবারে তিনি পর্যটন কেন্দ্রগুলোয় ঘুরেছেন। সে সময় নিজের অপরাধ স্বীকারের মাধ্যমে পদত্যাগপত্র দিলেও সংকটকালে সেটি গৃহীত হয়নি। বিশ্বের প্রথম দেশ হিসেবে মে মাসে নিজেদের করোনামুক্ত ঘোষণা করে নিউজিল্যান্ড। জুনে প্রত্যাহার হয় লকডাউন। দেশটিতে 1,500-এর বেশি মানুষ করোনা শনাক্ত হলেও মৃত্যুবরণ করেন 22 জন। এই ছিল করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।